পাশের বাসার রুবেল আইজ ঈদের ছুটিতে বাসায় আইলো। তুই কবে আবি বাজান? ইনশাল্লাহ ঈদের আগের দিনই চলে আমু আম্মা। আরে রেজা, কোথায় তোমরা? 7টা বাজে, তোমাদের না বলে আজ 8টায় ট্রেন। মানে দাদু আমরা যাচ্ছি না এবার। যাচ্ছ না মানে? সাবস্ক্রাইব করুন টফি টুনস অ্যানিমেশন। ক্লিক করুন বেল আইকন। তোর ঠাকুরমার হাতে বানানো লুচি আর আলুর দমের জুড়ি নেই, কি বলিস? তা আর বলতে, রান্নার ব্যাপারে আমার ঠাকুমা সব সময় বেস্ট। তা গতকাল তোর ক্লাস টেস্ট কেমন হলো? ভালোই হয়েছে, কিন্তু দাদু একটা ব্যাপারে কেমন জানি খটকা লাগছে। কি ব্যাপারে দাদু ভাই? গতকাল আমাদের ক্লাস টেস্টে লিখতে দিয়েছিল ছাত্র জীবনে অধ্যাবসায় এই রচনাটি। এটা তো ভালোই রচনা, এতে আবার খটকার কি আছে? না মানে আমি ভাবছি ক্লাসের যারা ছাত্রী আছে তারা তাহলে কি লিখবে। কেন, তারা ওই একই রচনা লিখবে? আরে আজব তো, তা কি করে হয় দাদু? তারা ছাত্র জীবনের অধ্যাবসায় সম্পর্কে কিভাবেই বা জানবে? তারা তো ছাত্রী। আরে ওই একই কথা, ছাত্র ছাত্রী সকলের জন্যই ছাত্র জীবনের অধ্যাবসায় রচনাটি প্রযোজ্য। এই তো দিলে আবার কনফিউশন বাড়িয়ে। মানে আবার কিসের কনফিউশন? দাদু রচনাটি যদি ছেলে মেয়ে দুজনের জন্যই হয়, তাহলে তো আমাদের ক্লাসে পড়ানো জেন্ডার বা লিঙ্গ চ্যাপ্টারটিও মিথ্যা হয়ে যাবে। আহা, কি বিপদ! এগুলো তো টিচারের সাথে আলোচনা করিস। এখন তাড়াতাড়ি নাস্তা শেষ কর তো। জানতাম বলতে পারবে না। কিছু বললি? না মানে বলছিলাম যে তুমি যে চায়ে এইমাত্র এক্সট্রা খেজুর গুড়টা মিশালে, সেটা কি ঠাকুমা জানে? না, তোমার তো সুগার এমনিতেই হাই, ব্যাপারটা ঠাকুমাকে জানানো উচিত। এই চুপ চুপ চুপ, আস্তে কথা বল। এই সকাল সকাল কি বুড়ো দাদুটাকে গাল খাওয়াতে তোর ভালো লাগবে? কেমন মজা! কি রেজা, কোথায় যাচ্ছ তোমরা দুজন? আমি আর শফিক ভার্সিটিতে যাচ্ছি দাদু। বেশ বেশ, সাবধানে যেও। আর আজ বিকালের ইফতার কিন্তু আমরা তোমাদের মেসে গিয়ে একসাথে করছি, মনে আছে তো? হ্যাঁ দাদু, অবশ্যই মনে আছে। সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। আরে দাদু তোমরা এসে গেছো, এসো এসো ভেতরে এসো। এতগুলো জিনিস তো আমরা 4জন খেয়ে শেষ করতে পারবো না দাদু। বিল্ডিং এর গার্ড, দোতলার বাকি কয়েকজন ছেলে, তাদেরকেও কিছুটা দিয়ে আসো। ঠিক আছে দাদু। আজকের ইফতারটা অনেক ভালোভাবে হলো দাদু। প্রতিবারই তুমি আমাদের জন্য এত সুন্দর করে আয়োজন করো। রিজিকের মালিক কিন্তু ওই একজনই।
তার দয়াতেই এই সামান্য কিছু করতে পারি তোমাদের জন্য। তা রেজা ভাই, তোমরা ঈদের ছুটিতে বাসায় যাচ্ছ কবে? তাই তো, আর মাত্র 5 দিন আছে ঈদের। তা তোমরা বাসায় কবে যেতে চাইছো? সম্ভবত ঈদের আগের দিন আমরা যাচ্ছি দাদু। রেজার বাড়ি তো আমার বাড়ি থেকে 1 কিলো দূরেই, তাই একসাথেই যাচ্ছি আমরা। গতকাল রাতেও আম্মা ফোন দিয়েছিল এই ব্যাপারে। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ আম্মা। তোর শরীর ভালো আছে তো বাবা? জি আম্মা। পাশের বাসার রুবেল আইজ ঈদের ছুটিতে বাসায় আইলো। তুই কবে আবি বাজান? ইনশাআল্লাহ ঈদের আগের দিনই চলে আমু আম্মা। ভার্সিটি এখনো ছুটি দেয় নাই। পার্ট টাইম যে চাকরিটা করি এইটা ঈদের আগের দিন ছুটি দিব। তোর কাছে টাকা পয়সা ঠিক মতো আছে তো বাবা? হ আম্মা, ওই ব্যাপারে তুমি চিন্তা করো না। ঠিক আছে বাজান, তাড়াতাড়ি চইলা আহিস। কতদিন হয়া গেল তোরে দেখি না। আচ্ছা আম্মা। ফোনটা কেটে রেজা আনমনে বসে থাকে আর ভাবতে থাকে। সে জানে তার যাওয়াটা অনিশ্চিত, কারণ তার পাওনা স্যালারির মধ্যে থেকে মেস ভাড়া, কিছু ধার দেনা পরিশোধ সব মিলিয়ে খুব সামান্যই হাতে থাকবে। তাছাড়া শফিকের কাছে কিছু টাকাও ধার আছে তার, যেটা সে শফিককে কথা দিয়েছে ট্রেনের টিকিট কিনে দিয়ে শোধ করে দেবে। শফিকের অবস্থাও তেমন একটা ভালো নয়, রেজার মতোই খুব সাধারণ পরিবারের ছেলেও। রেজার এটাও মনে ছিল যে তার মায়ের জন্য একটা শাড়িও কিনতে হবে। চাকরির বেতন পাওয়ার পর মাকে তেমন কিছু দেওয়া হয়নি। যাই হোক, টিকিট কাটার পর যে কটা টাকা থাকবে সেটা দিয়েই হয়তো একটা শাড়ি হয়ে যাবে। নিজের জন্য এবার তেমন কিছু না কিনলেও চলবে, গত বছরের পাঞ্জাবিটা দিয়েই এবার চালানো যাবে। ও আচ্ছা, তাহলে তোমরা ঈদের আগের দিন যেতে চাইছো? টিকিট কি কেটে ফেলা হয়েছে? এখনো হয়নি, 2-1 দিনের মধ্যেই কেটে ফেলবো। রেজার স্যালারি পেতে আরও 3 দিন পার হয়ে গেল। মেস, ভার্সিটি, ধার দেনা সব শোধ করার পর তার হাতে থাকলো 1800 টাকার মতো। ট্রেনের টিকিট কাটার পর হাতে আরও 800 টাকা থাকার কথা। এর মধ্যে মায়ের জন্য 500-600 টাকার মধ্যে একটি শাড়ি কিনতে হবে। রেজা আর অপেক্ষা করতে পারল না, মায়ের জন্য সেদিনই সন্ধ্যায় শাড়ি কিনে ফেলল। পরের দিনই সকালে টিকিট কেটে তার পরের দিনই সন্ধ্যায় ট্রেনে চেপে রওনা দেবে। মা নিশ্চয়ই শাড়িটা পেয়ে অনেক খুশি হবে, এই ভেবে রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। স্যালারিটা আরও 3-4 দিন আগে পেলে টিকিটটা আগেই কেটে নিতে পারতাম। 3-4 দিন আগে ভিড় হয়তো একটু কম হতো। কোথাকার টিকিট লাগবে? বকুলপুরের 2টা টিকিট লাগবে, শোভন চেয়ারের। শোভন চেয়ারের টিকিট গতকালকেই শেষ, এখন শুধু এসির টিকিট আছে। মানে শোভন চেয়ারের টিকিট নেই? বললামই তো নেই, শুধু এসির টিকিট আছে। এসির টিকিটের দাম কত? 1200 টাকা করে 2টা টিকিট, 2400 টাকা। আমার কাছে তো অত টাকা নেই। মস্করা করেন মিয়া? টাকা নাই তাহলে লাইনে দাঁড়ায় কি করতেছেন? সরেন তো, এমনিতেই অনেক লোক দাঁড়াইয়া আছে। টাকা নাই, সময় নষ্ট করতে আসছে যত সব। হ্যাঁ দাদু। আরে রেজা, কোথায় তোমরা? 7টা বাজে, তোমাদের না বলে আজ 8টায় ট্রেন। মানে দাদু, আমরা যাচ্ছি না এবার। যাচ্ছ না মানে? তোমাদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য আমি আর বিল্টু স্টেশনে এলাম। চলে এসো তাড়াতাড়ি। কিন্তু দাদু। কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি এখানে আসো। এই তো রেজা ভাইয়েরা চলে এসেছে। আরে তোমরা চলে এসেছো? আর ফোনে ওসব কি উল্টো পাল্টা কথা বলছিলে? বাসায় যাবে না মানে? তোমাদের পরিবারের লোকজন যে তোমাদের পথ চেয়ে বসে আছে। পরিবারের সকলের একসাথে উপস্থিতি ছাড়া কি ঈদের আনন্দ পূর্ণতা পায়? দাদু। এই নাও তোমাদের 2টো টিকিট, এসি রুমের পাশাপাশি 2টো সিট।
মানে দাদু? দাদু, তুমি কখন টিকিট কেটেছো? আর আমরা যে টিকিট পাইনি সেটাই বা কিভাবে জানলে? হ্যাঁ দাদু, আমিও তো কিছুই জানলাম না, কিভাবে কি হলো। ওসব কথা পরে বলবো, আপাতত তোমরা ট্রেনে ওঠো। ট্রেন ছাড়তে কিন্তু আর বেশি সময় নেই। ও, আর তোমাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে এই দুটো পাঞ্জাবি, ঈদ উপলক্ষে। দাদু, আরে পাগল, কাঁদছো কেন? থাক, এখন আর কিছু বলতে হবে না। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো। আর মনে রেখো, শ্রীচিকের মালিক কিন্তু ওই একজনই। আর হ্যাঁ রেজা, তোমাদের বাসায় যে খেজুর গুড় বানানো হয়, আমার জন্য একটু নিয়ে এসো তো। সকালবেলা খেজুর গুড়ের চা খেতে মন্দ লাগে না কিন্তু। আচ্ছা দাদু, তুমি টিকিটটা কাটলে কখন? আর ভাইয়েরা যে টিকিট পায়নি সেটাই বা তুমি কিভাবে জানলে? সকালে আমি রেজাকে কাউন্টারে আসতে দেখেছিলাম। আমি রাস্তার পাশে ওই দিকটাতে অন্য একটা কাজেই ব্যস্ত ছিলাম। আসার সময় টিকিট কাউন্টারে তাদের কথোপকথন শুনি। টিকিট না পেয়ে রেজার মনের অবস্থা কেমন হয়েছিল তা বুঝতেই পেরেছিলাম। ও, তাহলে রেজা ভাই যাওয়ার পরেই তুমি টিকিটটা কেটেছো, তাই না? আরে না, এত বড় লাইনে দাঁড়ানোর মতো সেই এনার্জি আমার শরীরে ছিল না। তাহলে কিভাবে? বাসায় ফিরে এসে মোবাইলে অনলাইনে টিকিট কেটে ফেলি। অনলাইনে টিকিট কাটা এখন অনেক সহজ কাজ। তাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আর রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন করে পছন্দের সিট বাছাই করে পেমেন্ট করলেই টিকিট রেডি। পরে সেটা প্রিন্ট করে বের করলেই হয়ে গেল। আরে বাহ দাদু, তুমি তো পুরাই জুস। কিন্তু একটা ব্যাপার কি জানো দাদু, রেজা ভাইয়েরা আজকে বাসায় না যেতে পারলে কতটা কষ্ট পেত? জানবো না কেন? স্টুডেন্ট লাইফে আমার সাথেও একবার এরকম হয়েছিল। কি হয়েছিল দাদু? তখন আমি রেজার বয়সী ছিলাম। আমাদের ভার্সিটিতেও ঈদের ছুটি দিয়ে দেয়। আমার সব বন্ধুরা ঈদের ছুটিতে বাসায় চলে যায়, কিন্তু আমি সেবার বাড়িতে যেতে পারছিলাম না। কারণ মাসের শেষ, আমার হাতে তেমন টাকাও ছিল না। আমাদের পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না যে বাসা থেকে টাকা চাইবো। আমার সব বন্ধুরা একে একে বাড়ি চলে যাবার পর আমি ঘরে বসে বসে কাঁদছিলাম। মনে মনে ভাবছিলাম তারা ঈদের ছুটিতে বাসায় গিয়ে একসাথে কতই না মজা করবে, আর আমি একা একা এখানে বসে বেকার সময় কাটাবো। বয়স তখন অনেক কম ছিল, বাস্তবতা সম্বন্ধে তেমন ধারণা ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের ভেতরে কেঁদে কেঁদে কাটালাম। হঠাৎ দুপুরবেলা আমার মেস মালিক রহিম চাচা এলেন। চাচা বললেন, আব্বাজান তুমি বাড়ি যাওনি? আমি রহিম চাচার দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়াই। চাচা আমাকে অনেক ভালোবাসতেন এবং আমার সম্বন্ধে সবই জানতেন। তিনি তার পকেট থেকে আমাকে বাড়ি যাবার জন্য 50 টাকা বের করে দেন। সে সময় 50 টাকার অনেক মূল্য ছিল। আমি চাচাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। সে সময় তিনি আমার কত বড় উপকার করেছিলেন তা তোকে বুঝিয়ে বলতে পারবো না। আমি বাড়ি থেকে এসে টাকাটা শোধ করে দেব এমন কথা চাচাকে বললাম, কিন্তু চাচা বললেন ওনাকে ফেরত দিতে হবে না, বরং আমি যেন জীবনে চলার পথে আর্থিকভাবে অসহায় মানুষের পাশে থেকে তাদের উপকার করি। আজ রহিম চাচা নেই, কিন্তু আজ মনে হচ্ছে আমি কিছুটা হলেও ওনার কাছে দেয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি।